নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় কথক। আজ আপনাদের জন্য এক অন্য ধারার গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি আমার এক অতি প্রিয় ফলোয়ার পাঠিয়েছেন, যিনি নাম প্রকাশ করতে চাননি। এক সাধারণ বাঙালি পরিবারের এমন এক উপাখ্যান, যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে, মন ভারাক্রান্ত হবে, কিন্তু শেষ পর্যন্ত এক অজানা আকর্ষণে আটকে যাবেন। এই গল্পের গভীরে ডুব দেওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট নিবেদন, যদি এই গল্প আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা সেই এক বর্ষামুখর সন্ধ্যায়। শ্রাবণের ধারায় ধুয়ে যাচ্ছিল কলকাতা শহর, কিন্তু এই বর্ষণ গ্রামের আটপৌরে জীবনে যেন এক অন্য ছন্দ নিয়ে এসেছিল। আমাদের গল্প গ্রাম বাংলাতেই, এক সাধারণ পরিবারে। নাম তাদের দত্ত পরিবার। পুরুষানুক্রমে তারা চাষবাস করে, তবে এদের মধ্যে কিছু ব্যতিক্রমও ছিল। পরিবারের কর্তা পরেশ দত্ত নিজের মেজ ছেলে অয়নকে পড়াশোনা করিয়েছিলেন কলকাতায়। অয়ন সেখানে এক নামকরা স্কুলে শিক্ষকতা করত। তার স্ত্রী অনামিকা এক রূপে লক্ষ্মী, অন্য রূপে সরস্বতী, শান্ত, স্নিগ্ধ, তেজি মেয়ে। গ্রামের বাড়িতে সে তার স্বামী অয়নের বাবা অর্থাৎ পরেশ দত্ত এবং তার বয়স্ক মাকে নিয়ে থাকত। পরেশ দত্তের বড় ছেলে বরুণ বিবাহিত এবং অন্য শহরে থাকত। তাই অনামিকা আর পরেশ দত্তের জীবনে ছিল এক অদ্ভুত একাকিত্ব। অয়নের বিদেশে যাওয়ার ব্যাপারটা আকস্মিক ছিল। এক গবেষণার কাজে তাকে যেতে হয়েছিল সুদূর জার্মানিতে। যাওয়ার আগে অনামিকা আর পরেশের মধ্যে বেশ কিছু কথা হয়েছিল। অনামিকা তার স্বামীকে জড়িয়ে ধরে বলেছিল, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, আমি আর শাশুড়ি মা তোমার জন্য অপেক্ষা করব। পরেশ দত্ত ছেলের দিকে তাকিয়ে বলেছিলেন, ভালো করে কাজ শেষ করে ফিরিস, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। সেই বিদায়বেলায় অনামিকার চোখে জল ছিল, কিন্তু বুকের ভেতর ছিল এক দৃঢ় বিশ্বাস যে তার স্বামী আবার ফিরে আসবে। অয়ন যাওয়ার পর প্রথম কয়েকদিন অনামিকার খুব একা লাগত। সারাদিন কাজ, শাশুড়ির সেবা, তারপর বাড়ির অন্যান্য কাজ সব সামলে রাতে বিছানায় শুলে অয়নের কথা মনে পড়ত। কেমন আছে সে, কি খাচ্ছে, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, কত প্রশ্ন, কত জিজ্ঞাসা। ফোনের যুগে তবুও দূরত্ব বড় পীড়াদায়ক। প্রথম প্রথম রোজই ফোন হতো। অয়নও তার সবটুকু দিয়ে বোঝাত অনামিকাকে, বলতো, ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু দিন গড়াতে লাগল। পরেশ দত্ত, যিনি এতদিন ছিলেন এক নিভৃতচারী মানুষ, কেমন যেন বদলাতে লাগলেন। অনামিকার দিকে তার তাকানোয় এক ধরনের লালসা, এক ধরনের অবাঞ্ছিত আকর্ষণ ক্রমশ স্পষ্ট হতে লাগল। প্রথমে অনামিকা এই ব্যাপারটাকে পাত্তা দেয়নি। ভেবেছিল হয়তো অয়নের অনুপস্থিতিতে তার নিজেরই মানসিক অবস্থা ভালো নেই, তাই এমনটা মনে হচ্ছে। কিন্তু ক্রমশ যখন এই দৃষ্টির তীব্রতা বাড়তে লাগল, তখন অনামিকার মনে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করল। একদিন বিকেলে অনামিকা যখন বারান্দায় বসে জামাকাপড় ভাঁজ করছিল, পরেশ দত্ত সেখানে এসে দাঁড়ালেন। তিনি অনামিকার পাশে বসলেন। অনামিকা একটু সরে বসল। পরেশ দত্ত হঠাৎ অনামিকার হাতের ওপর হাত রাখলেন। অনামিকা চমকে উঠলেন। তিনি হাত সরিয়ে নিলেন, কিন্তু পরেশ দত্ত নাছোড়বান্দা। তিনি আবার অনামিকার হাত ধরলেন। অনামিকা ফিসফিস করে বললেন, বাবা, এভাবে করবেন না, আমি আপনার বৌমা। পরেশ দত্তের চোখে তখন এক অন্য দ্যুতি। তিনি অনামিকার দিকে ঝুঁকে এসে বললেন, বৌমা, কতদিন হলো অয়ন বিদেশে, আর তুমি একা একা? আমারও তো একাকিত্ব কাটে না, এসো আমরা একে অপরের একাকিত্ব ভাগ করে নিই। অনামিকার হৃৎপিণ্ড দ্রুত লয়ে স্পন্দিত হতে লাগল। তিনি জানেন এই মুহূর্তে তার পালানো উচিত, কিন্তু পায়ের নিচে মাটি যেন জমে গেছে। তিনি কিছুতেই নড়তে পারছিলেন না। পরেশ দত্ত আরও কাছে এগিয়ে এলেন। তার নিঃশ্বাস অনামিকার মুখে এসে লাগল। অনামিকার মনে হলো এক্ষুনি চিৎকার করে ওঠে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। পরেশ দত্ত অনামিকার গাল স্পর্শ করলেন। অনামিকা চোখ বুঝল। তার মনে অয়নের মুখ ভেসে উঠল। অয়ন, যে তাকে এই বাড়িতে লক্ষ্মীর আসনে বসিয়েছে, আজ সেই লক্ষ্মীর উপরই এমন কলঙ্ক লেপনের চেষ্টা। অনামিকা নিজেকে সজোরে ছাড়িয়ে নিলেন। না বাবা, এ আপনি কি করছেন? তার গলার স্বর কাঁপছিল। পরেশ দত্ত একটু পিছিয়ে গেলেন। তার মুখে এক ধরনের বিরক্তি। তিনি বললেন, তুমি কি বোঝো না অনামিকা, এই বাড়িতে তোমার আর আমার একজনই আশ্রয়। অয়ন ফিরতে দেরি করবে, ততদিন তুমি একা কেন থাকবে? অনামিকা কোনো উত্তর দিলেন না। তিনি দ্রুত পায়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সারা রাত তার চোখে ঘুম এলো না। শাশুড়ি মা পাশে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু অনামিকার মন তখন তোলপাড়। একদিকে স্বামীর প্রতি ভালোবাসা, অন্যদিকে শ্বশুরের এই জঘন্য আচরণ। তিনি কি করবেন, কাকে বলবেন? এই কথা যদি অয়ন জানতে পারে, তবে তাদের সম্পর্ক কি ভেঙে যাবে?
এই পরিবার কি আর একসাথে থাকবে? এক গভীর দুশ্চিন্তা তাকে গ্রাস করল। পরের দিন থেকে অনামিকা পরেশ দত্তকে এড়িয়ে চলতে লাগলেন। যখনই তিনি ঘরে ঢুকতেন, অনামিকা অন্য ঘরে চলে যেত। খাবার টেবিলেও পারতপক্ষে বসত না। পরেশ দত্তও যেন একটু দমে গেলেন, কিন্তু তার মনের লালসা নিভে গেল না, বরং অনামিকার এই এড়িয়ে চলা যেন তাকে আরও উত্তেজিত করতে লাগল। এক সন্ধ্যায় অনামিকা যখন শাশুড়ির জন্য গরম দুধ নিয়ে যাচ্ছিলেন, তখন পরেশ দত্ত পথ আটকালেন। তিনি অনামিকার হাতে ধাক্কা মারলেন। গরম দুধের গ্লাসটি মেঝেতে পড়ে ভেঙে গেল। দুধ ছড়িয়ে পড়ল। অনামিকা ভয়ে শিউরে উঠলেন। পরেশ দত্ত অনামিকার কাঁধে হাত রাখলেন। এভাবে আর কতদিন চলবে অনামিকা? এভাবে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। অনামিকা তার সমস্ত শক্তি দিয়ে পরেশ দত্তের হাত সরিয়ে দিলেন। আমাকে একা থাকতে দিন। আমি আপনার ডটার ইন ল, আপনার স্টেপ ডটার নই। পরেশ দত্তের মুখে এক অদ্ভুত হাসি। তিনি বললেন, রক্তের সম্পর্ককে সবসময় সবকিছু ঠিক করে দেয় অনামিকা। মাঝে মাঝে অন্য টানও খুব শক্তিশালী হয়। তুমি কি সেটা অনুভব করো না? অনামিকার মনে তখন এক তীব্র ভয়ের সাথে মিশে গেছে এক ধরনের ঘেন্না। তিনি জানেন এই মানুষটি তার সম্মান, তার মান, তার পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে। পরেশ দত্তের চোখে সেই একই লালসা যা অনামিকাকে গ্রাস করতে চায়। তিনি অনামিকার আরও কাছে এলেন। অনামিকা চোখ বন্ধ করে ফেললেন। তার মনে হলো এই মুহূর্তে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি মেলে। পরেশ দত্ত অনামিকার চুলে হাত বোলাতে লাগলেন। অনামিকা নিথর হয়ে রইলেন। তার মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। তিনি বুঝতে পারছিলেন না তার কি করা উচিত। চিৎকার করবেন নাকি পালিয়ে যাবেন? কিন্তু পালানোর পথ কোথায়? এই বাড়িতে তিনি একা। তার ভরসা শুধু অয়ন, কিন্তু অয়ন যে অনেক দূরে। পরেশ দত্ত অনামিকার কানের কাছে ফিসফিস করে বললেন, ভয় পেও না অনামিকা, আমি তোমাকে কষ্ট দেব না, শুধু একটু শান্তি চাই। অনামিকার মনে তখন এক অদ্ভুত টানাপোড়েন। একদিকে ভয়, অন্যদিকে নিজের শরীরের উপর অধিকার হারানো এক অসহায় অনুভূতি। তিনি অনুভব করলেন পরেশ দত্তের হাত ক্রমশ নিচে নেমে আসছে। তার শরীরের প্রতিটি পেশি তখন কাঁপছে। তিনি বুঝতে পারছিলেন তার আর বেশি প্রতিরোধ করার ক্ষমতা নেই। ঠিক সেই মুহূর্তে বাইরে একটা গাড়ির হর্ন বেজে উঠল। কে আসতে পারে এত রাতে? অনামিকা আর পরেশ দত্ত দুজনেই চমকে উঠলেন। পরেশ দত্ত দ্রুত অনামিকার কাছ থেকে সরে গেলেন। অনামিকাও যেন প্রাণ ফিরে পেলেন। তিনি পরেশ দত্তের দিকে তাকালেন। পরেশ দত্তের চোখে তখনও সেই লালসা, কিন্তু তার সাথে মিশেছে এক ধরনের বিরক্তি। কে আসতে পারে গ্রামের বাড়িতে এত রাতে? অনামিকার মনে এক ক্ষীণ আশা জেগে উঠল। যদি এই আগন্তুক কোনোভাবে তাদের এই গোপন ও নিষিদ্ধ মুহূর্তের সাক্ষী হয়ে থাকে, তবে হয়তো এই নরক থেকে তার মুক্তি মিলবে, অথবা হয়তো এটাই হবে তার সব শেষ। দরজা খোলার শব্দ হলো। অনামিকার পরেশ দত্ত দুজনেই দরজার দিকে তাকালেন। কে দাঁড়িয়ে আছে দরজার ওপারে? তার মুখ স্পষ্ট নয়, অন্ধকারে এক অস্পষ্ট ছায়া। অনামিকা তার সমস্ত শক্তি দিয়ে শ্বাস ধরে রইলেন। তার মনে হলো তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। এই অচেনা আগন্তুক কি তাদের এই ভয়ানক অবস্থার কথা জানতে পারবে? এই পরিবারের মান সম্মান কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি এক নতুন অধ্যায়ের সূচনা? এই প্রশ্নের উত্তর তখনও অজানাই রয়ে গেল। দরজার ওপার থেকে ভেসে আসা প্রতিটি শব্দ যেন অনামিকার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। গল্প এখানেই শেষ নয়। আমাদের অনামিকার জীবনের এই ক্রান্তি লগ্নে কে এসে দাঁড়ালো? তার আগমনে কি বাঁচবে অনামিকার সম্মান, নাকি এক নতুন বিপদ ঘনিয়ে আসবে? জানতে হলে আপনাদের অবশ্যই পরের পর্বের জন্য কমেন্ট করতে হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাও যদি এমন কোনো গল্প শেয়ার করতে চান, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নম্বরটি পরবর্তী কোনো পর্বে দেওয়া হবে। সঙ্গে থাকুন।